খাবার খেয়ে ক্লান্ত শরীর নিয়ে রুমে ঢুকতেই দেখে ইফাজ আর সুমি ও তার ভাই বসে বসে গল্প করছে। অতসীকে দরজায় দাঁড়াতে ইফাজ বলল, তুমি অন্য কোথাও গিয়ে ঘুমাও। অবাক হলাম, আমার সাথে এমনটা হতে পারে তা অভাবনীয় ছিল না। গেস্ট রুমের দিকে যেতেই দেখলাম গেস্ট রুমগুলো তালাবদ্ধ। হতাশ হয়ে সোফার রুমের দিকে পা বাড়ালাম। লাইট অফ করে সোফায় গিয়ে শুয়ে পড়লাম। আমি শুয়ে পড়ার সাথে সাথে ইফাজের মা এসে বলল, এমন হাতির মতো শরীর নিয়ে সোফায় শুয়ে পড়লে তো সোফা বেশি দিন টিকবে না, অন্য কোথাও গিয়ে শুয়ে পড়ো। এমন কথা শুনে সাথে সাথে শোয়া থেকে উঠে বসলাম। ওনার মুখের দিকে তাকিয়ে বললাম, এখন ফ্লোরে শুয়ে পড়লেও বলবেন কার্পেট ছিঁড়ে যাবে। কথাটা বলে সাথে সাথে কিচেনের বাহিরে শুয়ে পড়লাম। বড্ড গরম, তাও সহ্য করতে হবে, কিছু তো করার নেই। মনে মনে শুধু এটুকুই বললাম, এমন ভাগ্য যেন কারো না হয়। ফ্লোরে শুয়ে পড়তে মনে হলো কয়েক বছর আগের একটা স্মৃতি। শিউলি আমার বান্ধবী ছিল। স্কুল শেষে বাড়িতে এসে শিউলির সাথে পুতুল খেলতাম। একদিন স্কুল থেকে এসে খেয়ে শিউলিদের বাড়িদের গেটে যেতেই দেখলাম শিউলির বাবা তার মাকে মারতেছে। এটা দেখে আমি চিৎকার করে কান্না করতে থাকি। আমার কান্না শুনে মা বাড়ি থেকে দৌড়ে আসে, এসে চাচার কাছ থেকে চাচিকে আমাদের বাসায় নিয়ে যায়। সেদিন চাচির সাথে সাথে আমিও অনেক কেঁদেছিলাম। আর চাচিকে বলেছিলাম, চাচি তুমি চলে যাও না কেন? এই পাষাণ মানুষটার কাছে কেন পড়ে পড়ে মার খাচ্ছ? চাচি আমার মাথায় হাত রেখে বলেছিল, আমার যে 3টা ছেলে মেয়ে আছে, তাদের ছেড়ে আমি কোথায় যাব বল? প্রত্যুত্তরে আমি বলেছিলাম, চাচি তুমি কাজ করে খাবে, এত তো তোমার চাচার নির্যাতন সহ্য করতে হবে না। এখন তো তোমার চাচার অত্যাচার সহ্য করি। তোমার চাচার কাছ থেকে গেলে সংসার ভেঙে দিলে তো পরিবার সমাজ সবার মানসিক অত্যাচার সহ্য করতে হবে। চাচির কথাটা শুনে সেদিন কোনো উত্তর দিতে পারিনি, কারণ আমি তো এমন পরিস্থিতিতে পড়িনি। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ বজ্রপাতের শব্দে ঘুম ভাঙল। ঘুম ভাঙতে দেখলাম জানালাগুলো সব খোলা। দ্রুত উঠে গিয়ে জানালা বন্ধ করলাম। দেওয়ালে টানিয়ে রাখা মস্ত বড় ঘড়িটার দিকে তাকাতেই দেখলাম ঘড়ির কাঁটাগুলো টিকটিক করে ঘুরছে। সময় তখন 3:25। বৃষ্টি বেগ বেড়ে যেতে আমি বারান্দায় গিয়ে দাঁড়ালাম। বৃষ্টি পড়ার শব্দ চারদিক মুখরিত। এমন বৃষ্টি দেখলে কোনো মানব না ছুঁয়ে দিতে চায়। তাই আমার নিজেকে আটকে না রেখে বৃষ্টি ছুঁতে ব্যস্ত হয়ে পড়লাম। হঠাৎ কেউ আমাকে স্পর্শ করতেই ভয় পেয়ে গেলাম। পিছনে তাকাতেই দেখলাম ইফাজ। আপনি এখানে? অন্য কাউকে আশা করেছিলে বুঝি? আমি আপনার মতো না, এটা বলে আবার বাহিরে হাত দিয়ে বৃষ্টির পানি ধরার চেষ্টা করছি। ইফাজ আমাকে হ্যাঁচকা টান দিয়ে ওর দিকে ঘুরিয়ে এক হাত দিয়ে আমার 2 গাল চেপে ধরে, তুই আমার মতো না মানে কি বোঝাতে চাচ্ছিস? আমার চোখের পানি ইফাজের হাতে ফুটতেই ইফাজ আমার মুখ ছেড়ে দেয়। কিছুই বুঝাতে চাইনি। তাই এত রাতে আমার কাছে কেন এসেছেন? স্বামীর অধিকার খাটাতে? ইফাজার চোখে আমার দিকে তাকিয়েও উত্তর দিল, টাকা দিয়ে কিনে বিয়ে করেছি। বিয়ে না করে ফতিতা নিয়ে আসতেন। সাথে সাথে ইফাজ অতসীকে কয়েকটা থাপ্পড় মারে। অতসী চিৎকার করে কাঁদে না, শুধু চোখে পানি পড়ছে। চোখের পানি মুছে উত্তর দিল, বিয়ে করেছেন স্বীকার করতে পারেন না, টাকা দিয়ে কিনেছেন এটা স্বীকার করতে পারেন। তাহলে আমাকে কেন কিনে আনলেন? ফতিতা আনতে পারতেন। খুব বার বেড়েছে তোর, দেখি তোকে এখন কতটা কষ্ট সহ্য করতে হয়। কষ্ট সহ্য করতে তো হবে, কারণ আপনি আমাকে টাকা দিয়ে কিনেছেন। অতসী নিজেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করলো না। দিন কয়েকে যেগুলো সহ্য হয়ে গিয়েছে। 5টার দিকে অতসী ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সোজা কিচেনে চলে যায়। কিচেনে গিয়ে নাস্তা বানাতে থাকে। 8টার আগে সকলের নাস্তা রেডি করে ফেলে। অতসী হঠাৎ করে নিচে বসে পড়ে। পাটা আর চলছেই না। কদিন যদি বাবার বাড়ি গিয়ে থেকে আসতে পারতো, তাহলে হয়তো শরীরটা একটু ভালো লাগতো। ভাবি, আপনি ফ্লোরে বসে আছেন কেন? আপনি কি অসুস্থ? চোখ তুলে তাকিয়ে দেখলো সুমির ভাই রোহান। এটা রোহান দ্রুত জগ থেকে পানি গ্লাসে নিয়ে অতসীর দিকে এগিয়ে দিল। অতসী পানিটুকু খেয়ে হাঁপাচ্ছে। রোহান অতসীর হাত ধরে টেনে উঠালো, উঠিয়ে সোফায় নিয়ে বসালো। এটা ইফাজ দেখলো। রোহান ইফাজকে দেখে বলল, ভাইয়া ভাবি এত অসুস্থ, তাহলে ভাবিকে দিয়ে কাজ করাচ্ছ কেন?
ইফাজ অতসীকে উদ্দেশ্য করে বলল, কি অতসী, এখন তো মনে হয় রোহানের দেওয়া পানি খেয়ে তুমি সম্পূর্ণ সুস্থ। অতসী কতক্ষণ চুপ থেকে আস্তে আস্তে উপরে চলে গেল। অতসী রুমে যাওয়ার সাথে সাথে ইফাজও রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। ইফাজের মুখে সিগারেট ছিল। সিগারেটের ধোঁয়া অতসীর মুখের উপর ছেড়ে বলল, রোহানকে তোর ভাল লাগে? রোহান আপনার ভাই হয় তো কি হয়েছে? আমার থেকে তো বেশি রোহানের জ্বলে। আপনারও তো আমার থেকে বেশি আপনার সুমির জন্য জ্বলে। ইফাজ হঠাৎ অতসীকে জড়িয়ে ধরে, কিন্তু জড়িয়ে ধরতে অতসী পেটের সাইডে যন্ত্রণা অনুভব হতে থাকে। অতসী ইফাজকে ধাক্কা দিয়ে সরিয়ে ফেলে। ইফাজ জ্বলন্ত সিগারেট চেপে ধরেছিল অতসীর পেটের সাইডে। অতসী কান্না করতে করতে বলে, আল্লাহ একদিন আপনার বিচার করবে। আমাকে যে কষ্ট দিচ্ছেন তার থেকে 1000 গুণ কষ্ট আপনাকে পেতে হবে। ইফাজ হেসে রুম থেকে চলে যায়। অতসী দৌড়ে তানিয়া বেগমের রুমে চলে যায়। মা, আপনার ছেলে আমাকে সিগারেট দিয়ে ফুরিয়ে দিয়েছে। তানিয়া বেগম পানটা মুখে পুড়ে দিয়ে বলল, তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে কি হয় না হয় তা আমাকে বলো না। তুমি যদি ভালো হতে তাহলে কি আর আমার ছেলে অমন করত? এছাড়া এটুকু কষ্ট সহ্য না করতে পারলে স্বামীর সংসার করবে কি করে? মা, আপনাকেও বুঝি ইফাজের বাবা এবং জ্বলন্ত সিগারেট দিয়ে ফুরিয়ে দিয়েছিল? অতসী, চিল্লাবেন না। কেন চিল্লালে কি করবি তুই? এই মহিলা সাপের মতো ফনা তুলেছে। এরা সাপের থেকেও বিষাক্ত। সাপের বিষ তো তুলা যায়, এই মানুষরূপী সাপগুলো বিষ পৃথিবীর কোনো প্রান্তে গেলে তুলতে পারবে না। অতসী রোহানকে খুঁজে বের করলো। রোহানের ফোন দিয়ে অতসীর মাকে ফোন দিল। হ্যালো মা, আমি অতসী। ওপাশ থেকে অতসীর মা ভয় পেয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে মা, তুই কাঁদছিস কেন? তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও মা। এটুকু বলে অতসী কল কেটে দেয়। এ বাড়িতে কেউ তাকে ফোন দিবে না তা অতসী ভালো করে জানে, তাই তো রোহানকে খুঁজে বের করলো। অতসী অনেক ভেবে সিদ্ধান্ত নিল ইফাজের সাথে থাকা সম্ভব নয়। অতসী ইফাজ কল খুঁজতে রুমে যায়, কিন্তু পায় না। তারপর পুরো বাড়িতে খুঁজতে শুরু করে কোথাও পায় না। অবশেষে ছাদে পা রাখতেই দেখলো ইফাজ চা খাচ্ছে আর সুমির সাথে হেসে হেসে কথা বলছে। আমার একটা কথা ছিল, এখন সামনে থেকে যা, পরে শুনবো। ইম্পর্টেন্ট কথা ছিল। বললাম তো সামনে থেকে যা। হ্যাঁ, আমি সারা জীবনের জন্য সামনে থেকে চলে যেতে চাই। আমি ডিভোর্স চাই। ইফাজ কথাটা শুনে অট্ট হাসি দিল। চাটা শেষ করে বলল, 5 লাখ টাকা দিয়ে দাও, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। এত টাকা আমি পাবো কোথায়? কেন, তোমার বাবাকে বলো। আমার বাবার এত টাকা থাকলে আপনার মতো এত খারাপ একটা মানুষের হাতে আমাকে কখনো তুলে দিত না। ইফাজ রেগে চিৎকার দিয়ে বলল, অতসী আর পিছন ফিরে না তাকিয়ে দাদিমার রুমে চলে যায়। অতসী দৌড়ে গিয়ে দাদিমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। দাদিমা বেশ ভয় পেয়ে যায়, তাও অতসীকে কিছু বলে না। কান্না করুক, কান্না করলে নিজেকে অনেকটা হালকা লাগবে। কিছুক্ষণ পর অতসী শাড়িটা সাইড থেকে সরিয়ে দাদিমাকে দেখায়। দাদিমা ফোড়া দাগটা দেখে আঁতকে ওঠে। পর্সা শরীরে দাগটা যে স্পষ্ট দেখা যাচ্ছে। ইফাজ তোকে এভাবে আঘাত করেছে? অতসী মাথা নাড়িয়ে মুখে আঁচল গুজে কান্না শুরু করে দেয়। হাবিবা বেগম অতসীর চোখের পানি মুছে দিয়ে বলল, কাঁদিস না বোন, ধৈর্য ধর। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছে যে, হে বিশ্বাসীগণ, তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্য ধারণ প্রতিযোগিতা করো। দাদিমা, মানুষ এত পাষাণ কিভাবে হতে পারে? তোর শাশুড়ি তানিয়া এর থেকে জঘন্য মানুষ আর হতে পারে না। খুব লোভী মানুষ। আমার নামে আমার বাবা 5 তলায় একটা বাড়ি লিখে দিয়ে গিয়েছে। এই বাড়িটার জন্য শুধু আমার সাথে ভালো ব্যবহার করছে, নয়তো কবে গাড় ধাক্কা দিয়ে বের করে দিত। কদিন আমাকে বিভিন্নভাবে বাড়িটা লিখিয়ে নিতে চেয়েছে, কিন্তু আমি দেইনি। দাদিমা, তোমার সাথেও উনি এমন করে? যদি সুযোগ পেতে তাহলে করতো। আমার নাতি নাতনিদের জন্য পারে না। এই মেয়েকে বিয়ে করার সময় পই পই করে তোর শ্বশুরকে বারণ করেছিল, কিন্তু তোর শ্বশুর আমার কথা শুনেনি। বাবা কি ভালোবেসে বিয়ে করেছে? না, আমার ছেলে ইমরুল বড্ড ভালো ছেলে ছিল। হঠাৎ তানিয়ার বড় বোন ইয়াসমিনকে দেখে ভালো লাগে। যখন ইয়াসমিনকে প্রেমের প্রস্তাব দেয়
তখন ইয়াসমিন রাজি হয়ে যায়। তোর শ্বশুরের সময়ে ইয়াসমিনের খুব স্টাইলিস্ট মেয়ে ছিল। ও সবসময় সেজেগুজে থাকতো, কখনো ঠোঁটে লিপস্টিক, হাতে একগুচ্ছ ছুরি ছাড়া দেখিনি। ইয়াসমিনের বাবা ছিল এই এলাকার চেয়ারম্যান। আমি যখন বিয়ের প্রস্তাব নিয়ে ইয়াসমিনের বাবার কাছে যাই, উনি সরাসরি না করে দেয়। ইমরুলের কাছে উনি মেয়ে বিয়ে দিবে না। তখন তোর দাদা শ্বশুর মারা গিয়েছিল, আমাদের ফ্যামিলি ক্রাইসিস চলছিল। আমি বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়ার 1 সপ্তাহের মধ্যে ইয়াসমিনকে তোর নানা শ্বশুর বিয়ে দিয়ে দেয়। এতে ইমরুল ক্ষিপ্ত হয়ে বলেছিল আমি এই চেয়ারম্যানের 3 মেয়ে থেকে 1 মেয়েকে বিয়ে করব। তানিয়া থেকে ইমরুলকে পছন্দ করত, তাই ইয়াসমিন বিয়ের কদিনের মধ্যে ইমরুল তানিয়াকে বিয়ে করে ফেলে। কিন্তু তানিয়ার সাথে বনিবনা কখনো ভালো হতো না ইমরুলের। সবসময় মানসিক অশান্তি দিতে রাখত ইমরুলকে। হঠাৎ একদিন ইমরুল আমাদের ছেড়ে কোথায় চলে গেল তা আর কখনো কেউ খুঁজে পেলাম না। দেখতো একদিন আমাদের চলার মতো টাকা পর্যন্ত ছিল না। তখন আমরা খুব সুখী ছিলাম। যখনই টাকা পয়সা হাতে আসতে শুরু করলো, সংসারটাও। অতসী খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনলো। কিছুক্ষণ চুপ থেকে বলল, দাদিমা, আমাকে ভাবার ছবি দেখাতে পারবে? কেন পারবো না, তুই বস, আমি ছবি নিয়ে আসছি। অতসীকে বসিয়ে খাটের নিচ থেকে একটা সুটকেস বের করো, উপরে খুব ময়লা জমে আছে। অতসী উঠে গিয়ে ময়লাগুলো পরিষ্কার করে দিল। হাবিবা বেগম ছাবির গোছা বের করে ছাবি দিয়ে সুটকেস খুললো। অতসীকে বের কর একটা অ্যালবাম দিল। প্রথম পাতা খুলতে দাদিমা বলল, এটা তো দাদার শ্বশুর। অতসী হেসে বলল, বেশ মানিয়েছেন তোমাদের দুজনকে, কি সুন্দর কাপড় ফিক তুলেছ। কিন্তু ছবিটা সাদা কালো। হাবিবা বেগম হাসি দিয়ে পরের পাতা উল্টিয়ে বললে, এ হলো তোর শ্বশুর। অতসী মন দিয়ে দেখলো, খুব স্মার্ট উনি, একটা প্যান্ট পরা, তাও আবার অনেক লুজ, কিন্তু টাকনোর উপরে, মাথায় টুপি দেওয়া। অতসী হাসি দিয়ে বলল, অনেক আগে ছবি, তাই না দাদিমা? তাও এটা রঙিন। হাবিবা বেগম আর একটা উল্টাতেই একটা মেয়ের ছবি বের করে দেখালো। এটা হলো ইয়াসমিন। অতসী ছবিটা দেখে থমকে যায়। ইনি দেখতে অনেক সুন্দর। ছবিটার উপর হাত বুলিয়ে অতসী জিজ্ঞেস করে, আচ্ছা দাদিমা, এখন ইয়াসমিন আন্টি কোথায়? ওনাকে তো একবারও আসতে দেখলাম না। ইয়াসমিনের বিয়ে 6 মাস পরে অন্তঃসত্ত্বা অবস্থায় আগুনে পুড়ে মারা গেছে। নতুন বউ কোথায় গো তুমি? সারা বাড়ি খুঁজে আসলাম। রানুকে দেখে অতসী উঠে গিয়ে জিজ্ঞেস করলো, কেন, কি হয়েছে? তোমার মা এসেছে। অতসী এক মুহূর্তের জন্য না দাঁড়িয়ে দৌড়ে নিচে চলে যায়। অতসী তার মাকে জড়িয়ে ধরে ইচ্ছে মতো কান্না করে, মা, আমাকে এখান থেকে নিয়ে যাও। কি হয়েছে আগে বলতো, আমি এখানে থাকলে ওরা আমাকে বাঁচতে দিবে না। মা, অতসী, কি হয়েছে খুলে বলবি তো? তানিয়া বেগম হাসি দিয়ে এসে বলল, বুঝিনি তো, আজকালে ছেলে মেয়ে দুজনের মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছে, এর জন্য অতসী এমন করছে। মা, আমি চলে যাব বললাম তো। অতসী, বস এখানে। শুনে না পা, আপনার মেয়েকে একটু বুঝান, স্বামী স্ত্রীর মধ্যে এমন একটু একটু কথা কাটাকাটি হয়, তাই বলে কি চলে যেতে হবে নাকি? এটুকু বলে তানিয়া বেগম চলে গেল। অতসীর মা অতসীকে টেনে এনে সোফায় বসালো। তারপর আস্তে আস্তে জিজ্ঞেস করলো, ইফাজের সাথে কি রাগারাগি হয়েছে? মা, রাগ তো সবার সাথে করা যায় না। তাহলে কি ইফাজ বকা দিয়েছে? মা, শুনো, আমি এত কিছু বলতে পারবো না। আমি এই সংসার করতে চাই না, আমার ডিভোর্স লাগবে। অতসী, মা, জোরে চিৎকার কেন করছো? তুই জানিস তো তোর বাবা অসুস্থ। তো কি, আমি এখানে ওদের অত্যাচারে পুষে মরবো নাকি? কত কষ্ট করে বিয়েটা দিয়েছি, বিয়ের কদিন পার না হতেই ডিভোর্সের কথা কেন বলছিস মা? অতসী শাড়ি সাইডে সরিয়ে পড়ে ফেলা জায়গাটা দেখালো। মা, এটা দেখেও তুমি বলবে এখানে থাকার জন্য? অতসীর মার সাথে সাথে ইফাজকে ডেকে সামনে আনে। ইফাজ, আমার মেয়েটা খুব আদর করে বড় করেছে, তুমি এটা কি করেছো? ইফাজ কোনো উত্তর দিচ্ছে না, মাথা নিচে করে দাঁড়িয়ে আছে। উত্তর দিচ্ছ না কেন? আমার পায়ে ধরে আমার মেয়েকে বিয়ে করেছ। এতটা অত্যাচার করবে জানলে তোমার হাতে কখনো মেয়ে তুলে দিতাম না। আসলে মা, আমি তখন নিজেকে কন্ট্রোল করতে পারিনি। শেষবারের মতো মাফ করে দিন, আর কখনো এমন হবে না। ইফাজকে
অতসীর মা অনেক কথা বলল। ইফাজ এমনভাবে ক্ষমা চাচ্ছে, ক্ষমা না করেও কোনো উপায় নেই। অতসীকে সামনে নিয়ে অতসীর মা বসে আছে। মারে জন্ম মৃত্যু বিয়ে জীবনে একবারই হয়, এই সংসারটা ভেঙে গেলে কলঙ্কটা তোর গায়ে মাখবে। ইফাজ ছেলে মানুষ, সে আবার বিয়ে করে নেবে, কিন্তু তোর যদি বিয়ে হয় তাও সারা জীবন শুনতে হবে তোর আগে বিয়ে হয়েছে। আর সমাজের মানুষই বা কী বলবে, তুই একটু মানিয়ে নে মা। মা আমি আর তো বিয়ে করব না, লেখাপড়া করব, নিজের পায়ে দাঁড়াবো, চাকরি করব, তোমাদের অনেক সুখে রাখবো। দেখো আমি জীবনে কখনো বিয়ে করব না, নিয়ে যাও না মা তোমাদের সাথে। অথচ বিয়েটা ছেলে খেলা না, নিজেকে ওদের সাথে মানিয়ে নে। মা তুমি এমনভাবে কি করে বলতে পারো আমি এখানে ভালো নেই? আচ্ছা এবারই শেষ, এরপর যদি ইফাজ কিছু করে তাহলে আমি নিজে তোকে বাসায় নিয়ে যাব। অতসী মায়ের সাথে আর কোনো কথা বলল না, দৌড়ে ছাদে চলে যায়। ছাদের এক কোণে বসে বসে কাঁদছে, বেশ যন্ত্রণা করছে ফোড়া জায়গাটাতে। অতসী বসে বসে গাছের পাতা একটা একটা করে ছিঁড়ছে, সব রাগ যেন এই গাছগুলোর উপর ঝাড়ছে। হঠাৎ বাতাস আসতে চুলগুলো খুলে উঠতে শুরু করলো। হাত খোপা করা চুল ছিল, তাই সহজে চুলগুলো খুলে গেল। আস্তে আস্তে বাতাসের বেগ বাড়তে থাকে। অবাধ্য চুলগুলো হুমড়ি খেয়ে এসে মুখের উপর পড়ছে। চুলগুলো সরানোর ব্যর্থ চেষ্টা করছে অথসী। অবাধ্য চুলগুলোর মতো নিজের জীবনটাও হয়ে গেছে। বারবার ইফাজ নামক কালো অধ্যায় থেকে বের হতে চাইলেও বের হতে পারছে না। বৃষ্টি ছোঁয়া কল্পনাশত ছেড়ে বেরিয়ে আসলো অতসী। বৃষ্টি হচ্ছে, নিজের দেহের পড়ে যাওয়া অংশ, মনের বিশাল ক্ষত হওয়ার যন্ত্রণা, চোখের অগাধ পানি সব বৃষ্টির সাথে মিশে একাকার হয়ে গেছে। অথসী উঠে নিচের দিকে তাকালো, মাটির ভেজা গন্ধে চারপাশ ভরে গেছে। অতসীর বেশ বৃষ্টি পছন্দ। যখন বাবার বাসায় ছিল তখন বৃষ্টি আসলে রান্না করতে খুব ইচ্ছে করত। যদিও অত ভালো রান্না করতে পারতো না, তাও 3 বোন মিলে মজা করে রান্না করতো। খেতে যেমনই হোক রান্না করতে ভালো লাগতো। কিন্তু এগুলো সবই এখন স্মৃতি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এমনটা মনে হওয়া কি কাম্য নয়? নিজেকে নিজে প্রশ্ন করে আকাশের দিকে তাকিয়ে নিচে বসে পড়ে। পাশে একটা চেয়ার ছিল, চেয়ারে মাথা ঠেকিয়ে অতসী চোখ বন্ধ করে আছে। বৃষ্টি ছেড়েছে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, এখনো রান্না বসানো হয়নি। বাসায় এত মেহমান, কারো কি কোনো কাণ্ডজ্ঞান নেই? রেনুকে ডেকে কথাগুলো শুনিয়ে দিল তানিয়া বেগম। আপনিই তো নিষেধ করেছেন আমাকে রান্না না করার জন্য, নতুন বউকে বলেছেন রান্না করার জন্য, তাহলে মহারানী এখন কোথায়? আমি খুঁজেছি, পাই নেই কোথাও, এখন আপনি খুঁজে দেখেন। ওর রুমে গিয়ে দেখ, পরে ঘুমাচ্ছে হয়তো মহারানী। গিয়েছিলাম, সুমি আপা আর ইফাজ দাদাভাই ছাড়া আর কেউ নেই। কি বলিস, মরে টরে গেল নাকি? এই বাড়িতে মরলে আবার ঝামেলা, কেস টেস হবে, পুলিশ এসে জেরা করবে। আপদ একটা, আজকে মা নিয়ে গেলে ও শান্তি পেতাম। এগুলো বলতে বলতে তানিয়া বেগম ইফাজের রুমের দিকে ছুটে গেল। রেনু সুপটি মেরে দাঁড়িয়ে আছে। এই মহিলার ভেতরে কি মনুষ্যত্ব আছে? বারবার প্রশ্ন জাগছে মনে। মেয়েটা মরে গেলে কিছু যায় আসে না, কিন্তু থানায় নিয়ে যত ভয়। এদের কি মৃত্যু হবে না নাকি কখনো? রানু খুব ভয় পেয়ে গেল। মেয়েটা কোথায় গেল? খুঁজে না পাওয়া অবধি শান্তি হবে না তার। তানিয়া বেগম রুমে ঢুকতেই দেখে সুমি ইফাজের হাত ধরে বসে বসে মুভি দেখছে। তানিয়া বেগমকে দেখে সুমির রিয়াকশন ছিল, যদি পারত তাহলে তানিয়া বেগমকে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিত। কত নাটক করে ইফাজকে নিয়ে নিজের করে পেয়েছিল এই মহিলাটা, এসে এখন দিবে সব মাটি করে। তানিয়া বেগম সুমির দিকে কিছুক্ষণ তাকিয়ে ইফাজকে বলল, তোর বউ কোথায় জানিস? ইফাজ উত্তর দেওয়ার আগে সুমি উত্তর দিল, তোর বউ কেমন শব্দ ফুপ্পি? মেয়েটার একটা নাম তো আছে, ওটা বলে ডাকতে পারো। ইফাজ খুব শান্তভাবে উত্তর দিল, হবে হয়তো কোথাও। রানু তো খুঁজলো, পায়নি কোথাও। এবার ইফাজ সুমির হাত জোড়ে ছাড়িয়ে খুঁজতে চলে যায়। ইফাজ সব জায়গায় খুঁজে ছাদে যায়, কিন্তু ছাদেও পায় না। না পেয়ে চলে আসতে যাবে, ঠিক তখনই চোখ যায় সাইডে চেয়ারের দিকে। ইফাজ দৌড়ে গিয়ে অতসীকে ধরতে অতসী নিচে পড়ে যায়। ইফাজের সাথে সাথে তানিয়া বেগমও ছাদে এসেছে। অতসীকে এভাবে পড়ে যেতে দেখে তানিয়া বেগম বলল, ইফাজ মেয়েটা মরে গেল নাকি? মরে গেলে লাশ বাগানে পুঁতে ফেল। কথাটা শুনে ইফাজ জোরে চিৎকার করে বলে, স্টপ ইট মা, কি আবল তাবল বকছো?
ইফাজ অতসীকে কোলে তুলে নেয়, দ্রুত রুমে নিয়ে গিয়ে বেডে শুইয়ে দেয়। ইফাজ অতসীর শরীর ভেজা, তো গায়ে ময়লাও লেগে আছে। এই ভেজা খাবারটা নষ্ট হয়ে যাবে। ইফাজ বেশ রেগে বলল, একটা মানুষ এভাবে অসুস্থ হয়ে পড়েছে আর তুমি ভাবছো বেড খাবার নষ্ট হয়ে যাবে? ইফাজের এমন ব্যবহার দেখে তানিয়া বেগম রেগে রুম থেকে বের হয়ে যায়। মুখে ভালো করে পানি ছিটাতে অতসীর জ্ঞান ফিরে আসলো। অতসীর জ্ঞান ফিরে আসতেই উঠে বসার চেষ্টা করে। চোখ খুলে চারপাশে চোখ বুলাতে দেখে কেউ নেই। একটু নড়ে শুতে শরীর প্রচণ্ড জ্বর অনুভব হলো। নিজের দিকে তাকাতেই দেখলো ড্রেস চেঞ্জ করা, বুকারে শাড়ি শুধু শরীরে পেঁচিয়ে রেখে চলে গেছে কেউ। টেবিলের উপর ওষুধগুলো রাখলাম, ইচ্ছে হলে খেয়ে নিও। অতসী ইফাজের দিকে তাকিয়ে বলল, আমার ড্রেস চেঞ্জ করেছে কে? ইফাজ কিছু একটা ভেবে উত্তর দিল, বউ যেহেতু আমার, মানুষকে তো আর ছুতে দিব না। সরি, আমি শাড়ি পরাতে পারি না, তাই শুধু পেঁচিয়ে দিলাম। আমাকে উঠিয়ে আনলেন কেন? আর এত কদরই বা করছেন কেন? সেই উত্তর তোমাকে দেওয়ার প্রয়োজন মনে করি না। অযথা কথা বলে ফালতু সময় নষ্ট করতে চাই না। সেম। ও হ্যালো, কি বললে তুমি? আপনি যেটা বলছেন সেটাই। আমি কি বলেছি মনে করে দেখুন। বড্ড বেয়াদব মেয়ে তুমি। ছেড়ে দিন, আদবে ভরপুর কাউকে বিয়ে করেন। এই শোনো, তোমার সাথে কথা বলার সময় আমার নেই। আমারও কোনো ইন্টারেস্ট নেই। নিজেকে আয়নায় দেখেছ? আপনি এতদিন বলেননি তো, তাই দেখিনি। ইফাজ আর কোনো কথা বলল না। কপালে কয়েকটা বাজ ফেলে অতসীর দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে চলে গেল। নতুন বউ ডাক্তার শুনে চোখ মেলে তাকালো অতসী। রানুকে দেখে মুখে হাসি ফুটলো তার। কেমন লাগছে এখন? এই তো ভালো। আমাকে একটা হেল্প করুন তো। রানু বেশ আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো, কি বলে ফেলো? ওই আলমারিতে দেখো, আমার একটা থ্রি পিস আছে, ও হোয়াইট কালার, একটু বের করে দিবা? রানু জটফট গিয়ে আলমারি থেকে জামাটা বের করে আনলো। অতসী রানুর হেল্প নিয়ে জামাটা পরে ফেললো। রানু অতসীকে বসিয়ে চুলগুলো ভালো করে মুছে দিয়ে চলে গেল। শাড়িতে কেমন অস্বস্তি লাগতো। কয়েকদিন শাড়ির মধ্যে পা লেগে পড়ে গেছিল। আগে কখনো শাড়ি পরে এতটা টাইম থাকিনি, তাই হয়তো এমন হয়েছে। রানু হাতে একটা প্লেট নিয়ে রুমে ঢুকেছে। হাতে খাবার প্লেট দেখে অতসী বলল, আমাকে ভর্তা করে দিতে পারবে রানু? কি ভর্তা খাবা বলে ফেলো। ভর্তা বানাতে আমি প্রস্তুত রানীমা। কথাটা বলে রানু হাসি দেয়। অতসী ব্রু কুঁচকে আর চোখে তাকিয়ে বলল, এটা কি বললে? দেখো না, খালাম্মা তোমাকে মহারানী ডাকে। রাগ করে আর আমি রানী বলে সম্বোধন করলাম ভালোবেসে। তুমি তো আমার কাছে রানীর মতোই। এ বাসায় কেউ আমার যথার্থ সম্মান দিলে ওইটা তুমি। এখন বলে ফেলো কিসের ভর্তা খাবে? শুটকি মাছের ভর্তা আর কালো জিরা, আর ফ্রিজে যে মাছে আছে তার ভর্তা করে নিয়ে আনো প্লিজ। তুমি 10টা মিনিট বসো, আমি করে আনছি। অতসী জ্বর হলে এই ভর্তাগুলো বানিয়ে খাওয়াতো মা। বেশিক্ষণ পর ভাবি আসবো। রোহানকে দেখে মনটা বার হয়ে যায়। ইফাজ এখন রুমে ঢুকে দেখতে পারলে তো আবার কোনো ঝামেলা ফাঁকিয়ে বসে কে জানে। তাও মুখে কৃত্রিম হাসি টেনে বলল, আসুন। কেমন আছেন এখন? এই আলহামদুলিল্লাহ ভালো। রাতে খেয়েছেন? এই তো খাবার চলে এসেছে, এখন খাবো। রানু হাতে ভর্তা নিয়ে হাজির। জটফট ভর্তা দিয়ে ভাত মাখিয়ে অতসীকে খাইয়ে দিতে থাকে। কি সুন্দর লাগছে মেয়েটাকে। ফর্সা মুখে, নাকের উপর ফুলটা জল করছে। চুলগুলো ছেড়ে রাখায় মুখের সৌন্দর্যটা আরো বাড়িয়ে দিয়েছে। এত সুন্দর একটা মেয়েকে কিভাবে তার এত অত্যাচার করে, তাও মেয়েটার মুখ বুজে সহ্য করে। রোহান কথা বলছে আর অতসীকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে। হঠাৎ ইফাজ রুমে ঢুকলো। রোহান কথা বলছে, অতসী হেসে হেসে উত্তর দিচ্ছে। ইফাজ বিদ্যুৎ গতিতে অতসীর প্লেটটা ছুঁড়ে ফেলে দেয়। অতসীর চোখ দিয়ে পানি পড়তে রোহান এসে ইফাজকে ধাক্কা দেয়। ভাইয়া, এটা কি করছো? ভাবি ব্যথা পাচ্ছে তো। ভাবি ব্যথা পাচ্ছে নাকি তুই ব্যথা পাচ্ছিস? তা তো দেখতেই পাচ্ছি। ভাইয়া, তুমি কি পাগল? এত নিচু মন মানসিকতা?
রোহান, তুই চলে যা আমার সামনে থেকে। আমার বউয়ের আশেপাশে কখনো আসবি না। বউ কাকে বলছো ভাইয়া? অত্যাচারের পাত্র বলতে পারো। আসার পর থেকে দেখছি ভাবিকে তোমরা কিভাবে রেখেছ। একটা মানুষ এত মানসিক শরীর অশান্তি মধ্যে কিভাবে থাকতে পারে বলতে পারবা? আমার বউ আমাকে বুঝতে দে। রোহান আর কোনো কথা বলল না, রুম থেকে বের হয়ে গেল। রানু বেগম এক কোণে কাছুমাছু হয়ে দাঁড়িয়ে আছে, ভয় পাচ্ছে যদি অতসীর গায়ে আবার হাত তোলে। ইফাজ রানুর দিকে তাকিয়ে চিৎকার করে বলল, দাঁড়িয়ে তামসা দেখছেন এখানে? যান আপনার কাজ করেন। যাচ্ছি ভাইজান। ইফাজ অতসীর সামনে গিয়ে বলল, এই ড্রেস পরেছিস কেন? ভুল হয়েছে, এখন থেকে বাথরুমে গেলেও আপনার অনুমতি নিয়ে যাব। সব সময় ঠোঁটের সামনে কথা প্রস্তুতি থাকে। আমি কথা বলতে লেট হতে পারি, কিন্তু তোর উত্তর দিতে লেট হয় না। এখন কি কথাও আপনার অনুমতি নিয়ে বলবো নাকি? আর একটা কথা বললে অতসী ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, কি থাপ্পড় মারবেন তো? রোহানের সাথে কথা বলবি না। আপনি যখন সুমির সাথে ঢলাঢলি করেন আমি কিছু বলি? সুমি আমার বোন, রোহানও আমার ভাইয়ের মতো। ভাই থেকে বর হতে বেশি সময় লাগে না, বোন থেকেও বউ হতে বেশি সময় লাগে না। ইফাজ থাপ্পড় দেওয়ার জন্য হাত বাড়াতে অতসী হাতটা ধরে ফেলে। সাবধান ইফাজ চৌধুরী। মেয়েরা যেমন সহ্য করতে জানে তেমনি প্রতিবাদও করতে জানে। যেভাবে ভালোবাসতে জানে, কষ্ট পেলে সেভাবে আঘাতও করতে জানে। কিন্তু মেয়েরা তো মায়ের জাত, তাই সবসময় তাদের উপনিরূপটা দেখায় না। এমন কিছু করবেন না যাতে আমি আমার ভালোবাসা ভুলে গিয়ে আঘাত করার জন্য অগ্রসর হই। মুখে কথা ফুটেছে বেশ, তাই না? তো কি করবেন? সময় হলে সব দেখবি কি করি আর না করি। ওকে, আশায় থাকলাম আপনার সিনেমা দেখার। সিনেমা মানে? আপনি যা দেখাবেন তা সিনেমার থেকেও কম হবে না, আমি শিওর। গায়ে হাত তুলতে চাচ্ছি না। কথাটা বলে ইফাজ রুম থেকে বের হয়ে যায়। অতসী পাশে রাখা টেবিলের উপর থেকে পানি খেয়ে আবার শুয়ে পড়ে। এত মানসিক অশান্তি আর নিতে পারছি না। এখান থেকে বের হতে পারলে শান্তি। বেশ কয়েকদিন কেটে গেল। রোজ সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানানো, গোষ্ঠী শুদ্ধ লোকের সকল কাজ করে দেওয়া, দুপুরে রান্না, সবাইকে খাবার খাওয়ানো, আর রাতে ক্লান্ত শরীরে একটা অমানুষের শয্যাসঙ্গী হওয়া, কারণে অকারণে কথা শোনা, শারীরিক অত্যাচারের মধ্য দিয়ে। অতসী নিজেকে মানিয়ে নেওয়ার অনেক চেষ্টা করছে, তাও কেন জানি অমানুষগুলোর সাথে নিজেকে মানিয়ে নিতে পেরে উঠছে না। সহ্য কর, শুনতে শুনতে কান ঝালাফালা হয়ে গেছে। নায়িকাদের মতো ছাদে বসে বসে যে ঢং করছো, তো বাসার কাজ কে করবে? কথাটা শুনে পিছনে তাকিয়ে দেখলাম সুমি। আমি নায়িকা হলে তো খলনায়িকা মিলিয়েছ ভালো। তোর মতো বেদ্যপ মাইয়া আমার বাপের জন্মে দেখিনি। নাও তোমার জন্মে দেখে নাও। যা নিচে গিয়ে কাজ কর। তোমার খাইও না, তোমার পড়িও না। তাহলে তোমার কথা শুনবো কেন? তুমি তো এ বাড়িতে উড়ে এসে জুড়ে বসেছ। এই যে আসছো আর যাওই না। তুই আমাকে কি বললি? তোকে যদি এই বাসা থেকে বের না করেছি তাহলে আমার নামও সুমি না। যাও প্লিজ, আমাকে বাসা থেকে বের করে দাও। আমি নরক থেকে বের হতে চাই। সুমি দৌড়ে নিচে চলে গেল। আমিও আস্তে আস্তে নিচের দিকে যেতে লাগলাম। প্রায় দুপুর হতে চলল, রান্না বসাতে হবে। ইদানিং সুমি আমার সাথে আঠার মতো লেগে আছে। আল্লাহ আমাকে এই কোন পরীক্ষায় ফেলেছে কে জানে। আমি কিচেনে ঢুকে সবজিগুলো ফ্রিজ থেকে বের করলাম। রানুকে ডাকতে বাহিরে যেতে আমার শাশুড়ি সিংহের মতো গর্জন দিয়ে বলল, তুই সুমিকে কি বলেছিস? কিছু বলিনি মা।
হঠাৎ উনি আমার চুলের মুঠিতে ধরে আমাকে টানতে টানতে রুম থেকে বের করে দেয়। ব্যথা সহ্য করতে না পেরে আমি ওনার হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে উনি নিচে পড়ে যায়। নিচে পড়ে জোরে চিৎকার দিয়ে কান্না শুরু করে দেয়। মায়ের কান্না শুনে ইফাজ দৌড়ে রুম থেকে বের হয়ে আসে। ইফাজ বের হয়ে ওনাকে উঠিয়ে নিয়ে যায়। আমি এখনও দরজার বাহিরে বসে বসে কাঁদছি। বেশ কিছুক্ষণ পর ইফাজ এসে আমার চুলের মুঠিতে ধরে টানতে টানতে বলল, আমার মাকে মেরে আবার নাটক করছিস? গেটের সামনে মেন রাস্তায় ধাক্কা দিয়ে ফেলে দিয়ে যায়। তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। তুই আমার মাকে মেরেছিস? আমার বাসায় তোর আর কোনো জায়গা হবে না। সময় মতো ডিভোর্স লেটার পেয়ে যাবি। আমি ওনাকে মারিনি। উনি তো আমার মায়ের মতো। তোর আর কোনো নাটক আমি দেখতে চাই না। ইফাজ দারোয়ানকে বলল গেট লাগিয়ে দিতে। দারোয়ান গেট লাগিয়ে দেয়। আমি চোখ মুছে বসা থেকে উঠে পড়ি। পাশে স্যান্ডেলও নেই। এই রোদে রাস্তা গরম হয়ে আছে। একটা পা ফেললে মনে হয় পাটা পুরো নিচ দিয়ে ফুরে যাচ্ছে। তাও এসব যন্ত্রণা মনের যন্ত্রণা থেকে তুচ্ছ মনে হচ্ছে। অতসী বাড়ির ভেতরে ঢুকে মা বলে চিৎকার দিয়ে মাটিতে বসে পড়ে। অতসীর মা দৌড়ে এসে মেয়ের এই অবস্থা দেখে অবাক হয়ে যায়। অতসীকে রুমে নিয়ে যায়। অতসীর মা সাথে সাথে অতসীকে জিজ্ঞেস করে কি হয়েছে। অতসী কিছুক্ষণ চুপ করে থাকে। চুপ করে থাকতে দেখে শিমুল দুজনেই নিষেধ করে এখন কিছু জিজ্ঞেস করার জন্য। অতসীকে ওয়াশরুম দিয়ে বাহিরে দাঁড়িয়ে আছে নীলু। অতসীর মা ইফাজকে ফোন দিয়ে ঘটনাটাতে জানতে পারলো, কিন্তু অতসীর মায়ের বিশ্বাস হচ্ছে না অতসী এমন কাজ করবে। না, কখনোই না। অতসী কখনো বড়দের গায়ে হাত তুলবে না, সে যতই অপরাধ করুক না কেন। মেয়েকে ছোট থেকে বড় করেছে, কখনো তো এমন হয়নি। অতসীকে আদর করে ডেকে যে কাজটা দিত তা কষ্ট হলেও করে দিত। যা বলতো তাই শুনতো। বড় হয়েও কোনো কাজের অবাধ্য হয়নি। কত লক্ষ্মী মেয়ে কি কখনো কাউকে মারার মতো কাজ করতে পারে? রাতে হঠাৎ অতসী জ্ঞান হারিয়ে ফেলে। শরীরটাও দুর্বল, তাই বাসায় একটা ডাক্তার ডাকলো। ডাক্তার এসে চেক করার পর যা বললো তার জন্য কেউই প্রস্তুত ছিল না। উনি প্রেগনেন্ট, প্রায় 3 মাস হয়ে যাচ্ছে। ওনার খাওয়া দাওয়াতে অনেক অবহেলা করেন। ঠিকমতো পুষ্টিকর খাবার খাওয়াবেন। আর কিছু টেস্ট লিখে দিয়ে গিয়েছে, তা করাতে ভুলবেন না। গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটার পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসবে। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।